আপনি কি জিসাস ক্রাইস্ট কেও জানতেন? যিশু তো সেদিনকার ছেলে। মাই গড! সত্যের কানের ভেতর গঙ্গা ফড়িং, নাকের ভেতরে গুবরে পোকা কুড়ে কুড়ে খাচ্ছে। মিস্টার সেন নিবারণকে জিজ্ঞেস করলেন, ইনি তাহলে গৌতমা বুদ্ধাকেও জানতেন? নিশ্চয়ই। আরে গৌতম বুদ্ধ কোন ছাড়, প্রভু মনু পরাশরের সঙ্গে এক ছিলিমে গাঁজা খেতেন। সবার সঙ্গে ওর আলাপ ছিল। ভগীরথ, তুতেনখামেন, নেবুচাঁদনাজার, হাম্মুরাব্বি, নিওথিলিক ম্যান, পিথাকান্থ্রোপাস ইরেক্টাস, মাই মিসিং লিংক। গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প রাজশেখর বসু ওরফে পরশুরামের লেখা বিরিঞ্চি বাবা। 14 নম্বর হাবশিবাগান লেনের মেসটি ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ ম্যানেজার নিবারণ মাস্টার খুব আমুদে লোক হলেও সব দিকে তার কড়া নজর আছে। মেসের অধিবাসী 5-6 জন মাত্র এবং সকলেরই অবস্থা ভালো। বসবার জন্য একটি আলাদা ঘর, তাতে ঢালা ফরাশ এবং অনেক রকম বাদ্যযন্ত্র, দাবা, তাস, পাশা ও অন্যান্য খেলার সরঞ্জাম, কতকগুলি মাসিক পত্রিকা প্রভৃতি চিত্ত বিনোদনের উপকরণ সজ্জিত আছে। কাল থেকে পুজোর ছুটি, সেজন্য মেসের অনেকে দেশে চলে গেছে। বাকি আছে কেবল নিবারণ ও পরমার্থ। এরা কোথাও যাবে না, কারণ দুজনেরই শ্বশুরবাড়ির সকলে কলকাতায় আসছেন। নিবারণ কলেজে পড়ায়, পরমার্থ ইন্স্যুরেন্সের দালালি, হঠযোগ এবং থিওসফির চর্চা করে। আজ সন্ধে মেসের বৈঠকখানায় এরা দুজন এবং পাশের বাড়ির নিতাইবাবু আড্ডা দিচ্ছেন। নিতাইবাবু নিত্যই এখানে আসেন। তার একটু বয়স হয়েছে, সেজন্য মেসের ছোকরার দল তাকে একটু সমীহ করে, অর্থাৎ পিছন ফিরে সিগারেট খায়। নিতাইবাবু বললেন, চিত্তে সুখ নেই দাদা, ঝি বেটি পালিয়েছে, খুকিটার জ্বর, গিন্নি খিটখিট করছেন, আপিসে গিয়েও যে দুদণ্ড ঘুমোবো তার জো নেই। নতুন ছোট সাহেব বেটা যেন চোর কি ঘুরছে। পরমার্থ বলল, কেন, আপনাদের অফিসে তো বেশ ভালো ব্যবস্থা আছে। সেদিন আর নেই রে ভাই, ছিল বটে ম্যাকেঞ্জি সাহেবের আমলে। বড়দা খুড়োকে জানো তো, শ্যামনগরের বড়দাম করছে। হ্যাঁ, খুড়ো 2টোর সময় আফিম খেতেন, 2:30 থেকে 4:30 পর্যন্ত ঘুমুতে। আমরা সবাই পালা করে টিফিন ঘরে গড়িয়ে নিতুম, কিন্তু খুড়ো চেয়ার ছাড়তেন না। একদিন হয়েছে কি, লেজারে টিক দিতে দিতে যেমনি পাতার নিচে পৌঁছেছেন অমনি ঘুম এলো। নরণচরণ নেই, নাক ডাকা নেই, ঘাড় একটু ঝুঁকলো না। লেজার টোটালের জায়গায় হাতের কলমটি ঠিক ধরা আছে। অসাধারণ ক্ষমতা, দূর থেকে দেখলে কে বলবে খুড়ো ঘুমুচ্ছে। এমন সময় ম্যাকেঞ্জি সাহেব ঘরে এলো, সকলে সব ব্যস্ত। সাহেব খুড়োর কাছে গিয়ে অনেকক্ষণ নিরীক্ষণ করে খুড়োর কাঁধে একটি চিমটি কাটলে। খুড়ো একটু মিটমিটিয়েছে, এই বিড়বিড় করে আরম্ভ করলে, 37-এ 7, 90-3 করতি 3। সাহেব এসে বললে, হ্যাঁ বা কাপ অফ টি বাবু। এখন সে রামও নেই, সে অযোধ্যাও নেই, সংসারে ঘেন্না ধরে গেছে। একটি ভালো সাধু সন্ন্যাসী পাই তো সব ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ি। জগন্নাথ ঘাটে আজ একটি সাধুকে দেখে এলুম, আশ্চর্য ব্যাপার। লোকে তাকে বলছে মির্চাই বাবা, আর তিনি কেবল লঙ্কা খেয়েই থাকেন। ভাত নয়, রুটি নয়, ছাতু নয়, শুধু লঙ্কা। লক্ষ লক্ষ লোক ওষুধ নিতে আসছে, একটি করে লঙ্কা মন্ত্রপুত করে দিচ্ছেন, তাই খেয়ে সব ভালো হয়ে যাচ্ছে। শুনেছি তার আবার যিনি গুরু আছেন তার সাধনা আরও উঁচু দরের, তিনি স্রেফ কড়াতের গুঁড়ো খান। ওহে মাস্টার, তুমি তো ফিলোসফিতে MA পাস করেছো। লঙ্কা, কড়াতের গুঁড়ো এসবের আধ্যাত্মিক তাৎপর্য কি বলো তো? তোমার পাখোয়াজ বন্ধ করো তো বাবু, কান ঝালাপালা হলো। নিবারণ প্রথমে একটা মাসিক পত্রিকা নিয়ে নাড়াচাড়া করছিল। তাতে যে 5টি গল্প আছে তার প্রত্যেকের নায়িকা এক একটি সতী সাধ্বী বারাঙ্গনা। অবশেষে নিবারণ পত্রিকাটি ফেলে দিয়ে একটা পাখোয়াজ কোলে নিয়ে মাঝে মাঝে বেতালা চাঁটি মারছিল। নিতাইবাবুর কথায় বাজনা থামিয়ে বলল, ওসব হচ্ছে ভিন্ন ভিন্ন সাধনার মার্গ।
যেমন জ্ঞান মার্গ, কর্মমার্গ, ভক্তিমার্গ, তেমনি মির্চাই মার্গ, করাত মার্গ, লবণ মার্গ, একাদশী মার্গ, গোবর মার্গ, টিকি মার্গ, দাড়ি মার্গ, স্ফটিক মার্গ, কাক মার্গ। এই কাক মার্গ কিরকম জানেন না? গেল বছর হরিহর ছত্রের মেলায় গিয়েছিল। এক জায়গায় দেখি একটা প্রকাণ্ড বাঁশের খাঁচায় 102 কাক ঝামেলা করছে। পাশে একটা লোক হাঁকছে, দো আনে কাউয়ে, দো আনে। ভাবলাম বুঝি পেশোয়ারি কি মুলতানি কাক ফাঁক হবে, নিশ্চয়ই পড়তে জানে। একটা ধাড়ি গোজ কাকের কাছে গিয়ে শীষ দিয়ে বললুম, পড়ো মায়না, চিত্রকট কি ঘাট पर সীতারাম রাধাকিষণ বলো। বেটা ঠোকরাতে এলো। কাকওয়ালা বললে, বাবু কাউয়া নেই পড়তা। তবে কি করে বাবু, কাকের মাংস তো শুনতে পাই তেতো, লোকে বুঝি শুক্তো বানাবার জন্য কেনে। বললে না, তাও নয়। এই কাক খাঁচায় কয়েদ রয়েছে, 2 আনা খরচ করে যতগুলি ইচ্ছে কিনে নিয়ে জীবকে বন্ধন দশা হতে মুক্তি দাও, তোমারও মুক্তি হবে। ভাবলুম মোক্ষের মার্গ কি বিচিত্র, অন্য লোকে মুক্তি পাবে, তাই এই গরিব কাকওয়ালা বেচারা নিজের পরকাল নষ্ট করছে। একেই বলে কনজারভেশন অফ ভার্চু। একজন পাপ না করলে আর একজনের পুণ্য হবার জো নাই। এই সময় একটি হ্যাট কোটধারী 22-23 বছরের ছেলে ঘরে এসে পাখার রেগুলেটর শেষ পর্যন্ত ঠেলে দিয়ে হ্যাটটি আছড়ে ফেলে ফরাসের ওপর ধপ করে বসে পড়ল। এর নাম সত্যব্রত। সম্প্রতি লেখাপড়ায় ইস্তফা দিয়ে কাজকর্মের চেষ্টা দেখছে। সত্যব্রত হাঁপাতে হাঁপাতে বলল, কি মুশকিলেই পড়া গেছে। সত্য প্রায়ই মুশকিলে পড়ে থাকে, সেজন্য তার কথায় কেউ উৎকণ্ঠা প্রকাশ করল না। অগত্যা সে আপন মনে বলতে লাগলো, সমস্ত দিন আপিসের হাড় ভাঙা খাটুনি, বিকেলে যে একটু ফুর্তি করবো তার ওজনই। ভাবলুম আজ ম্যাটিনিতে সীতা দেখে আসি। অমনি পিসিমা বলে বসলেন, সতে তুই বকে যাচ্ছিস, আমার সঙ্গে চল, সান্ডেল মশাইয়ের বক্তৃতা শুনবি। কি আর করি, যেতে হলো। কিন্তু সব মিথ্যে। সান্ডেল মশাই বলছেন ধর্মজীবের মধুরতা, আর আমি ভাবছি আরশোলা। আরশোলা? 3 টন আরশোলা, ফরওয়ার্ড কন্ট্রাক্ট আছে, নভেম্বর ডিসেম্বরের শিপমেন্ট, টন প্রতি 40 পাউন্ড 15 শিলিং। CIF হংকং। চায়নায় লড়াই বাঁধবে কিনা তাই আগে থাকতে রসদ সংগ্রহ করছে। বড় সাহেবের হুকুম, 1 মাসের মধ্যে সমস্ত মাল পিপে বন্দি হওয়া চাই। আরে কোত্থেকে পাই বলুন তো? উফ, কি বিপদ। হ্যাঁ রে সতে, তুই না ব্রহ্মজ্ঞানী, তোদের না মিথ্যে কথা বলতে নেই? কেন বলতে নেই? পিসিমার কাছে না বললেই হলো। আরে সতে, তোর সন্ধানে ভালো বাবাজি টাবাজি কি স্বামীজি আছে নাকি? আছে, কটা চাই। যা যা, ইয়ার কি করিস নি? তোরা মন্ত্রতন্ত্রই মানিস না, তা আবার বাবাজি। ও বাবা, কেন মানবো না? পিসিমার দাঁত কনকন করছিল, খেতে পারেন না, ঘুমোতে পারেন না, কথা কইতে পারেন না, কেবল পিসে মশাইকে ধমক দেন। বাড়ির শুদ্ধ লোক একেবারে ভয়ে অস্থির। পিপারমেন্ট, আসপিরিন, মাদুলি, জলপোড়া, দাঁতের পোকা বার করি, কিছুতেই কিছু হয় না। তখন পিসে মশাই এইসা জোর প্রার্থনা আরম্ভ করলেন যে 3 দিনের দিন দাঁত পড়ে গেল। দেখো সত্য, তুমি যা বোঝো না তাই নিয়ে ফাজলামি করো না। আরে প্রার্থনাও যা, মন্ত্র সাধনাও তা। মন্ত্র সাধনায় প্রচণ্ড এনার্জি উৎপন্ন হয়, সেটা মানো তো? আলবাত মানি। তার সাক্ষী রাজশাহীর তরিতানন্দ ঠাকুর। কলেজের ছেলেরা যাকে বলে রেডিও বাবা। বাবার 2টি কি, একটা পজিটিভ, একটা নেগেটিভ। আকাশ থেকে ইলেকট্রিসিটি শুষে নেন, স্পার্ক ঝাড়েন এক একটা ওই 18 ইঞ্চি লম্বা। কাছে এগোয় কার সাধ্য? সিল্কের চাদর মুড়ি দিয়ে দেখা করতে হয় না, মির্চাই কিংবা বেদান্ত ইলেকট্রিসিটি এর একটাও নিতাইদার ধাতে সইবে না। যদি কোনো নিরীহ বাবাজি সন্ধানে থাকে তো বল, কিন্তু কেরামতি চাই ভাই, শুধু ভক্তি তত্ত্বে চলবে না। কি বলে নিতাইদা? তাহলে দমদমায় গুরুপদ বাবুর বাগানে চলুন, বিনিচি বাবার কাছে। আলিপুরের উকিল গুরুপদবাবু, মানে আমাদের প্রফেসর ননির শ্বশুর, তিনি আবার বাবাজি জোটালেন কোথা থেকে? সত্য, তুই জানিস কিছু? ননিদার কাছে শুনেছিলুম বটে, গুরুপদবাবু সম্প্রতি একটি গুরুর পাল্লায় পড়েছেন। স্ত্রী মারা গিয়ে অবধি ভদ্রলোক একেবারে বদলে গেছেন, আগে তো কিছুই মানতেন না।
গুরুপদবাবুর আরেকটি আইবুড়ো মেয়ে আছে না? হ্যাঁ, মুচকি, ননিদার শালি। তারপর পরমার্থ, বাবাজিটি কেমন? আশ্চর্য, কেউ বলে তার বয়স 500 বছর, আবার কেউ বলে 5000, অথচ দেখতে আমাদের এই নিতাইদার বয়সী বোধ হয়। তাকে জিজ্ঞেস করলে একটু হেসে বলে, বয়স বলে কোনো বস্তুই নেই, সমস্ত কাল একই কাল, সমস্ত স্থান একই স্থান, যিনি সিদ্ধ তিনি ত্রিকাল ত্রিলোক একসঙ্গেই ভোগ করেন। এই ধরো এখন এই সেপ্টেম্বর 1925 তুমি হাবসি বাগানে আছো, বিরিঞ্চি বাবা ইচ্ছা করলে এখনই তোমাকে আকবরের টাইমে আগ্রাতে কিংবা 4th সেঞ্চুরি বিসিতে পাটলিপুত্র নগরে এনে ফেলতে পারেন। সমস্তটাই আপেক্ষিক কিনা? আইনস্টাইনের পসার একেবারে মাটি। আরে আইনস্টাইন শিখলো কোত্থেকে? হ্যাঁ, কোত্থেকে শিখলো? শুনেছি বিরিঞ্চি বাবা যখন চেকোস্লোভাকিয়ায় তপস্যা করতেন তখন আইনস্টাইন তার কাছে যাতায়াত করত, তবে তার বিদ্যা রিলেটিভিটির বেশি এগোয়নি। নিতাইবাবু উদ্গ্রীব হয়ে সমস্তটা শুনছিলেন। এরপর জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আইনস্টাইনের থিওরিটা কি বলো তো? কি জানেন, স্থান কাল আর পাত্র এরা পরস্পরের উপর নির্ভর করে। যদি স্থান কিংবা কাল বদলায় তবে পাত্রও বদলাবে। হলো না, আমি সহজ করে বলছি শুনুন। ধরুন আপনি একজন ভারী কিলো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে গেছেন, তখন আপনার ওজন 2 মণ 30 সের। সেখান থেকে গেলেন গেঁড়াতলা কংগ্রেস কমিটিতে, সেখানে ওজন হলো মাত্র 5-6 টাকা, ফুঁয়ে উড়ে গেলেন। ঠিক, জনার্দন ঠাকুর পটলডাঙ্গায় কেনে 250 আলু আর মেসে এলেই হয়ে যায় 9 পো। আচ্ছা পরমার্থ, বিরিঞ্চি বাবা নিজে তো ত্রিকাল সিদ্ধ পুরুষ, ভক্তদের কোনো সুবিধে করে দেন না? তেমন তেমন ভক্ত হলে করেন বই কি। এই তো সেদিন মেকিরাম আগরওয়ালের বরাত ফিরিয়ে দিলেন। 3 দিনের জন্য তাকে 1914-এ নিয়ে গেলেন, ঠিক লড়াইয়ের আগে। মেকিরাম 5000 টন লোহার কড়ি কিনে ফেলল 6 টাকা হন্দর, আর তারপরেই তাকে 1 মাস 1919-এ রাখলেন। মেকিরাম বেচে দিল 21 টাকা দরে, তখন আবার তাকে হাল আমলে ফিরিয়ে আনলেন। মেকিরাম এখন 15 লাখ টাকার মালিক। না বিশ্বাস হয় অঙ্ক কষে দেখো। নিতাইবাবু পরমার্থের 2 হাত ধরে গদ গদ স্বরে বললেন, পরমার্থ ভাইরে, আমায় এক্ষুনি নিয়ে চলো বিরিঞ্চি বাবার কাছে। বাবার পায়ে ধরে হত্যে দেবো, খরচা যা লাগে সব দেবো, ঘটি বাটি বিক্রি করব, গিন্নির হাতে পায়ে ধরে সেই 10 ভরির গোট ছড়াটা বন্ধক দেব। বাবার দয়ায় যদি হপ্তাখানেক 1914-এ ঘুরে আসতে পারি তবে তোমায় ভুলবো না পরমার্থ। 10% বুঝলে? হা ভগবান, হায় রে লোহা। যাকে গুরুপদবাবু কিছু গুছিয়ে নিতে পারলেন? তার ইহকালের কোনো চিন্তাই নেই। শুনেছি বিষয় সম্পত্তির সমস্তই গুরুকে দেবেন। ও বাবা, এত দূর গড়িয়েছে? তা হ্যাঁ রে সত্য, তোর ননিদা, তোর বৌদি এরা কিছু বলছেন না? ননিদাকে তো জানোই, ন্যালাখ্যাপা লোক, নিজের এক্সপেরিমেন্ট নিয়েই আছেন। আর বৌদি নিতান্ত ভালো মানুষ, ওদের দ্বারা কিছু হবে না। কিছু করতে হয় তো তুমি আর আমি, কিন্তু হ্যাঁ, দেরি নয়। বা তবে এক্ষুনি ননির কাছে চল, ব্যাপারটা ভালো করে জেনে নিয়ে তারপর দমদমায় যাওয়া যাবে। এখন নিতাইবাবু কাগজ পেন্সিল নিয়ে লোহার হিসেব করছিলেন। দমদমা যাওয়ার কথা শুনে বললেন, এই তোমরাও বাবার কাছে যাবে নাকি? সেটা কি ভালো হবে? এত লোকে গিয়ে আবদার করলে বাবা তো ভড়কে যেতে পারেন। সত্যটা একে ব্যাম্য, তাই বিশ্ব বকাট, ওর গিয়ে লাভ নেই। কেন বাপু, তোদের অমন খাসা ব্রাহ্ম সমাজ রয়েছে, সেখানে গিয়ে হতে দে না। আমাদের ঠাকুর দেবতার ওপর নজর দিস কেন? আমি বলি কি, আগে আমি আর পরমার্থ যাই, তারপর আরেকদিন না হয় নিবারণ যেও। না না, আপনার কোনো ভয় নেই, আমরা মোটেই আবদার টাবদার কিছু করব না, শুধু একটু শাস্ত্রালাপ করব। তা সুবিধা হয়তো কাল বিকেলে এই সব একসঙ্গে যাওয়া যাবে। প্রফেসর ননি কোনো কালে প্রফেসরই করেননি, কিন্তু অনেকগুলি পাশ করেছে। সে বাড়িতে নানা প্রকার বৈজ্ঞানিক গবেষণা করে থাকে, সেজন্য বন্ধুবর্গ তাকে প্রফেসর আখ্যা দিয়েছে। রোজগারের চিন্তা নেই, কারণ পৈতৃক সম্পত্তি কিছু আছে। ননি গুরুপদ বাবুর জামাই, সত্যব্রতের দূরসম্পর্কীয় ভাই এবং নিবারণের ক্লাস ফ্রেন্ড। নিবারণ ও সত্যব্রত যখন ননির বাড়িতে পৌঁছল তখন বাজে রাত 8টা।
বাইরের ঘরে কেউ নেই। চাকর বলল, বাবু আর বৌমা এই ভেতরের উঠোনে আছেন। নিবারণ ও সত্য অন্দরে গিয়ে দেখল উঠোনের একপাশে একটি উনুনের ওপর প্রকাণ্ড ডেকচিতে সবুজ রঙের কোনো পদার্থ সিদ্ধ হচ্ছে। ননির স্ত্রী নিরুপমা তা কাঠি দিয়ে ঘাঁটছে। পাশের বারান্দায় একটা হারমোনিয়াম আছে, তা থেকে একটা রাবারের নল এসে ডেকচির ভেতরে প্রবেশ করেছে। প্রফেসর ননি মালকোঁচা মেরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নিবারণ বলল, এ কি বৌদি, এত শাগের ঘন্ট কার জন্য রাঁধছেন? নিরুপমা বলল, শাক নয়, ঘাস সেদ্ধ হচ্ছে। ওর কত রকম খেয়াল হয় জানেনি তো। বাবা, সেদ্ধ হচ্ছে কেন? ননির বুঝি কাঁচা ঘাস আর হজম হয় না? ননি বলল, এই নিবারণ ইয়ার কি নয়, পৃথিবীতে আর অন্নাভাব থাকবে না। সকলেই তো আর প্রফেসর ননি বা রোমন্থক জীব নয় যে ঘাস খেয়ে বাঁচবে। আরে ও কি আর ঘাস থাকবে? প্রোটিন সিনথেসিস হচ্ছে ঘাস হাইড্রোলাইজড হয়ে কার্বোহাইড্রেট হবে, তাতে দুটো অ্যামাইনো গ্রুপ জুড়ে দিলেই ব্যাস, হেক্সাহাইড্রক্সি ডাই অ্যামাইনো। থাক থাক থাক। তাই হারমোনিয়ামটা কি জন্য? বুঝলে না, অক্সিডাইজ করবার জন্য। নিরু, হারমোনিয়ামটা বাজাও তো। নিরুপমা হারমোনিয়ামের প্যাডেল চালালো, সুর বেরোলো না। রাবারের নল দিয়ে হাওয়া এসে ডেকচির ভেতরে বক বক করতে লাগলো। ও বাবা, শুধুই ভুরভুরি। আমি ভাবলুম বুঝি সঙ্গীত রস রবারের নল বয়ে ঘাসের সঙ্গে মিশে সবুজ অমৃতের চ্যাঙড় সৃষ্টি করবে। যাকে বৌদি, বাবার খবর কি বলুন তো? শোনেননি কিছু? মা যাওয়ার পর থেকেই কেমন একরকম হয়ে গেছেন। গণেশ মামা কোথা থেকে এক গুরু জুটিয়ে দিলেন, তাকে নিয়েই একেবারে তন্ময়। বাহ্যজ্ঞান নেই বললেই হয়, কেবল গুরু গুরু গুরু। অনেক কান্নাকাটি করেছি, কোনো ফল হয়নি। শুনছি টাকা করি সবই গুরুকে দেবেন। বুঝকিটার জন্যেই ভাবনা, তার কাছে গিয়ে থাকতুম, কিন্তু শাশুড়ির অসুখ, এ বাড়ি ছেড়ে যেতে পারছি না। আচ্ছা ননিদা, তুমি তো বুঝিয়ে সুঝিয়ে বলতে পারো। তা কখনো পারি? শ্বশুরমশাই ভাববেন বেটা সম্পত্তির লোভে আমার ধর্মকর্মের ব্যাঘাত করতে এসছে। তবে হুকুম দাও, প্রহার এনে ধনঞ্জয় করে দিই। না না, জুলুম যদি করো তবে সেটা বাবার উপরেই পড়বে। বাবাকে কষ্ট না দিয়ে যদি কিছু করতে পারো তো দেখো। সে তো বেশ কঠিন কাজ। আচ্ছা বৌদি, বিরিঞ্চি বাবার ব্যাপার স্যাপার কীরকম বলুন তো? ব্যাপার প্রায় মাসখানেক থেকে চলছে। দমদমার বাগানে আছেন, সঙ্গে আছে তার চেলা ছোট মহারাজ কেবলানন্দ। গণেশ মামা খিদমত করছেন, বাবা দিন রাত সেখানেই পড়ে আছেন। রোজ 200-300 ভক্ত গিয়ে ধর্ণা দিচ্ছে। বিরিঞ্চি বাবার অদ্ভুত কথাবার্তা শোনবার জন্য হাঁ করে আছে। প্রতি রবিবার রাত্রে হোম হচ্ছে, তা থেকে এক দিন এক একটি দেবতার আবির্ভাব হচ্ছে। কোনোদিন রামচন্দ্র, কোনোদিন ব্রহ্মা, কোনোদিন যিশু, কোনোদিন শ্রী চৈতন্য। যাকে তাকে হোমঘরে ঢুকতে দেওয়া হয় না, যারা খুব বেশি ভক্ত তারাই যেতে পারে। ব্রহ্মা বেরোনোর দিন আমি ছিলাম। কীরকম দেখলেন? আমি কি চাই ভালো করে দেখেছি? অন্ধকার ঘরে হোমকুণ্ডুর পেছনে আবছায়ার মতো প্রকাণ্ড মূর্তি, 4টে মুন্ডু, লম্বা লম্বা দাড়ি। আমার তো দেখেই দাঁতে দাঁত লেগে ফিট হলো। গণেশ মামা ঘর থেকে টেনে বার করে দিলেন। বুঝকির বরং সাহস আছে, প্রায় দেখছে কি না। কাল নাকি মহাদেব বার হবেন। তো কাল একবার আমরা বিরিঞ্চি বাবার চরণ দর্শন করে আসি। যদি তার দয়া হয় তবে কপালে হয়তো মহাদেব দর্শনও হবে। গণেশ মামাকে বশ করুন, তিনি হুকুম না দিলে হোম ঘরে ঢুকতে পাবেন না। সে আমি করে নেব, কিন্তু সতে তোকে নিয়ে যেতে সাহস হয় না বাপ। তোর মুখ বড় আলগা, হেসে ফেলবি তুই। সত্য তার সমস্ত দেহ নেড়ে বলল, কখনো নয়, তুমি দেখে নিও হাসে কোন ইস, ও কি জিভ বার করলি যে? বেগিয়া পার্ডন বৌদি, বেগ এসেছিল, খুব জোরে সামলে নিয়েছি। পিসিমার কাছে বলে ফেললে রক্ষে থাকতো না। তবে আজ আমরা চলি। হ্যাঁ, ভালো কথা। ননি, এমন কিছু বলতে পারো যাতে খুব ধোঁয়া হয়? কীরকম ধোঁয়া? যদি লাল ধোঁয়া চাও তবে নাইট্রিক অ্যাসিড অ্যান্ড তামা, যদি বেগুনি চাও তবে আয়োডিন ভেপার, যদি সবুজ চাও। আরে না না, প্লেন ধোঁয়া চাই।
তাহলে ট্রাইনাইট্রোডাইমিথাইল। নিবারণ কান চেপে বলল, আবার আরম্ভ করলে যে। বৌদি, এটাকে নিয়ে আপনার চলে কি করে? মামার বাড়িতে দেখেছি গোয়াল ঘরে ভিজে খড় জালে খুব ধোয়া হয়। ইউরেকা! বৌদি, আপনি নোবেল প্রাইজ পাবেন। ননেটার কিচ্ছু হবে না। ধোঁয়া দিয়ে করবেন কি? ছুঁচোর উপদ্রব হয়েছে, দেখি তাড়াতে পারি কিনা। গুরুপদ বাবুর দমদমার বাগান বাড়ি পূর্বে বেশ সুসজ্জিত ছিল, কিন্তু তার পত্নী গত হওয়া অবধি হতশ্রী হয়েছে। সম্প্রতি বিরিঞ্চি বাবার অধিষ্ঠান হেতু বাড়িটি মেরামত করানো হয়েছে এবং জঙ্গলও কিছু কিছু সাফ হয়েছে, কিন্তু আগের গৌরব ফিরে আসেনি। গুরুপদবাবু সংসারের কোনো খবর রাখেন না। তার শালা গণেশই এখন সপরিবারে আধিপত্য করছেন। বিকেল 5টার সময় নিবারণ, সত্যব্রত, পরমার্থ এবং নিতাইবাবু এসে পৌঁছলেন। বাড়ির নিচে একটি বড় ঘরে শতরঞ্চি বিছিয়ে ভক্তবৃন্দের বসবার ব্যবস্থা করা হয়েছে। তার একপাশে একটি তক্তাপোষে গদি এবং বাঘের ছাপ মারা রাগের ওপর বিরিঞ্চি বাবার আসন। পাশের ঘরে ভক্ত মহিলাগণের স্থান। বাবাজি এখনো তার সাধন কক্ষ থেকে নামেননি। ভক্তের দল উদ্গ্রীব হয়ে বসে আছে এবং মৃদু স্বরে বাবার মহিমা গুঞ্জন করছে। কেমন লীলা দেখেছো? এই হলো সিদ্ধ মহাপুরুষ। আহা, দর্শনে অর্ধেক মুক্তি। আমি তো সেদিন আমার ভাইকে নিয়ে এসেছিলাম। ওমা, তাই নাকি? আহা, প্রভু পরমেশ্বর। একটি সাহেবী পোশাক পরা প্রৌঢ় ব্যক্তি অশেষ কষ্ট স্বীকার করে পা মুড়ে বসে আছেন এবং অধীর হয়ে মাঝে মাঝে তাঁর কামানো গোঁফে পাক দিচ্ছেন। ইনি মিস্টার O.K. সেন, বার অ্যাট ল। সম্প্রতি কয়লার খনিতে অনেক টাকা লোকসান দিয়ে ধর্মে কর্মে মন দিয়েছেন। পরমার্থ ও নিতাইবাবুকে ঘরে বসিয়ে নিবারণ ও সত্যব্রত বাইরে এলো এবং বাগানের চারিদিক প্রদক্ষিণ করে ফটকের কাছে উপস্থিত হলো। ফটকের পাশেই এক সারি টালি ছাওয়া ঘর, তাতে আস্তাবল এবং কোচম্যান, দারোয়ান, মালি ইত্যাদির থাকবার স্থান। আস্তাবলের সামনে মৌলবী বছিরুদ্দি একটি ভাঙা বেঞ্চে বসে কোচম্যান ঝোঁটি মিয়া এবং দারোয়ান ফেকু পাঁড়ের সঙ্গে গল্প করছেন। মৌলবী সাহেবের নিবাস ফরিদপুর। ইনি গুরুপদবাবুর অন্যতম মুহুরী। গুরুপদবাবু ওকালতি ত্যাগ করায় বছিরুদ্দির উপার্জন কমে গেছে, কিন্তু এখনও তিনি নিয়মিত মাসোহারা পেয়ে থাকেন। সেজন্য মনিবকে সেলাম করতে আসেন। মৌলবী সাহেব ফরিদপুরি উর্দুতে দুনিয়ার বর্তমান দুরবস্থা বিবৃত করছিলেন। কোচম্যান ও দারোয়ান মাথা নেড়ে সাই দিচ্ছিল। অদূরে সহিস ঘোড়ার অঙ্গ ডলছে এবং মাঝে মাঝে চঞ্চল ঘোড়ার পেটে সশব্দে থাবড়া মেরে বলছে, সামনের মাঠে একটি স্থূলকায় বিড়াল মুখভঙ্গি করে ঘাস খাচ্ছে। প্রত্যেক দিন বিরিঞ্চি বাবার ভুক্তাবশিষ্ট মাছের মুড়ো খেয়ে তার গড় হজম হয়েছে। সত্যব্রত বলল, আদাব মৌলবী সাহেব, মেজাজ তো দিব্যি শরীফ। হ্যাঁ, আরে প্রণাম পাঁড়ে জি। কোচমান জি আচ্ছা তো? হ্যাঁ, একে চেনো না বুঝি? ইনি নিবারণ বাবু, জামাই বাবুর দোস্ত। পুজোর জন্য কিছু ভেট এনেছেন। কিছু মনে করবেন না মৌলবী সাহেব, আপনার 10 টাকা, পাঁড়েজি আর কোচমানজির 5-5, সহিস মালি এদের আরও 5। সৌজন্যে অভিভূত হয়ে বছিরুদ্দি, ফেকু এবং ঝোঁটি দন্ত বিকাশ করে বারবার সেলাম করল এবং খোদা ও কালী মায়ের কাছে বাবুজিদের তারা কি প্রার্থনা করল। মৌলবী বললেন, শুক্রিয়া হুজুর, শুক্রিয়া। আর কি বলি বাবু মশাই, সেসব দিন খান কেমনে চলে গেছে। মাথাগ্রুন বেহস্ত পাওয়া স্তক মোদের বাবু সাহেবের জান্ডা কলেজায় নাই। অত করিয়ে বললাম, হুজুর অমন প্রসাদটা নষ্ট করবেন না। তা কে শোনে? খোদার মর্জি। ওই বাবাজিটা এই যত নষ্টের গোড়া। ফেকু পাঁড়ে ভরসা পেয়ে মত প্রকাশ করল, अरे बिरिंजी बाबा बाबाजी थोड़ाई आছেন, তার জনও भी নাই, জোটাও भी নাই। তিনি मछली भी खान, बकरीर गोश्त भी खान। दोनों साँझ चा बिस्कुट ना হলে তা চলে না। এই বাঙালি বাবাজি আছে না, বিলকুল জুয়া চোর।
আর ছোটা মহারাজ যিনি আছেন তিনি তো একটি বিচ্ছু, আমাকে পর্যন্ত কাটতে আসে। আমাকে এই ফেকু পারে কে? ও জানে না যে फेकू पाड़े म्यूटनी में तलवार के साथ खेलता था। एक बार यदि मुनीब हुकुम देन तबे लाठिर चोटे बाबाजीर हाड्डी चूर चूर करे দিব। যদিও মিউটিনির সময় ফেকু জন্মায়নি পর্যন্ত, তবু তার কথা শুনে পরিষ্কার বোঝা গেল সে অত্যন্ত বিরক্ত। মৌলবী বললেন, আমাকেও কম অপমান সহ্য করতে হয় না। মামা বাবু মানে গণেশ বাবু যে আমার উপর লম্বাই চওড়াই করবে তা আমি কিন্তু বরদাস্ত করব না। আমি খানদানি মনীষী, আমার শরীরে মোগলাই রক্ত বইছে। যদিও লোকে আমারে বসিরুদ্দি বলে, কিন্তু আমার আদত নাম মৃদম খাঁ, আব্বার নাম জাহাবাজ খাঁ, দাদুর নাম আব্দুল জাব্বার। আদি নিবাস ফরিদপুর নয়, আরব দেশে, যারে কয় তুর্ক। সেনে সকলেই লুঙ্গি পরে এবং উর্দুতে কথা বলে। কেবল পেটের দায়ে আমাকে বাংলা শিখতে হয়েছে। সেই আরব দেশের মধ্যিখানে ইস্তাম্বুল, তার বাঁয়ে শহর বগদাদ। এই কলকাতা শহরটা তার কাছে একেবারেই তুচ্ছু। বগদাদের দক্ষিণ ভাগে মক্কা শরীফ, সেই গানগার পবিত্র কুয়ার জল আবে জমজম আমার কাছে এক শিশি আছে। মনিব যদি হুকুম দেন তবে সেই জল ছিটায় হালার পোহালা ইবলিশের বাচ্চা দুই বাবাজি মায় মামা বাবুরে আমি 7 দরিয়ার পারে জাহান্নামের চৌমাথায় পৌঁছায়া দিতে পারি। দেখুন মৌলভী সাহেব, আমরা বাবাজি দুটোকে তাড়াবো। যদি সুবিধে হয়তো আজই, কিন্তু একলা পেরে উঠবো না। আপনি আর দারোয়ানজি কিন্তু সঙ্গে থাকা চাই। মারপিট হবে? আরে না না, তোমাদের কোনো ভয় নেই, কেবল একটু চিল্লাচিল্লি করতে হবে। পারবে তো? জরুর, আলবাত, জান কবুল। কিন্তু মালিক যদি গোসা হন? নিবারণ বোঝালো মনিবের চটবার কোনো কারণ থাকবে না। একটু পরে সে এসে যথা কর্তব্য বলে দেবে। নিবারণ ও সত্যব্রত বিরিঞ্চি বাবার দরবার অভিমুখে চলল। পথে গণেশ মামার সঙ্গে দেখা। তিনি ব্যস্ত হয়ে হোমের আয়োজন করতে যাচ্ছেন। নিবারণ ও সত্যব্রতকে দেখে বললেন, এই যে তোমরাও এসেছো দেখছি, বেশ বেশ। তারপর বাড়ির সব? নিবারণ, তোমার বাবা বেশ? তোমার মা এখন একটু? তোমার ছোট বোনটি? সত্য, তোমার পিসেমশাই পিসিমার সকলে? নিবারণ জানালো তার স্বজন বর্গ সকলেই সত্যব্রতেরও তাই। সমস্তই গণেশ মামার আশীর্বাদের ফল। মামা বাবুর ভাবনায় ঘুম হচ্ছিল না। এখন কিঞ্চিত নিশ্চিন্ত হলেন। সত্য বলল, মামা, আপনার ছোট জামাইটির চাকরি হয়েছে? যদি না হয়ে থাকে তবে ছুটির পরেই আমাদের অফিসে একবার পাঠাবেন, একটা ভ্যাকেন্সি আছে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমরা হলে আপনার লোক, তোমরা চেষ্টা না করলে কি কিছু হয়? অফিস খুললে সে তোমার সঙ্গে দেখা করবে। মামা বাবু, একটি নিবেদন আছে, দেব দর্শন করিয়ে দিতে হবে। তা যাও না বাবুর কাছে, সকলেই তো। ও দেবতা তো দেখবই, আসল দেবতা দেখতে চাই হোম ঘরে। গণেশ মামা সভয়ে জিভ কেটে বললেন, বাপরে, সে কি হয়? কত সাধ্য সাধনা করে তবে কিনা অধিকার জন্মায়। আর আমাদের সত্য তো এই যাকে বলে ব্রহ্মজ্ঞানী তো, কিন্তু ব্রহ্মজ্ঞান এখনো হয়নি। সত্য হচ্ছে দৈত্যকুলে প্রহ্লাদ, হিঁদুয়ানিটা ঠিক বজায় রেখেছে। ও গীতা ওড়ায়, থিয়েটার দেখে সত্যনারায়ণের সিন্নি, মদনমোহনের খিচুড়ি ভোগ, কালীঘাটের কালিয়া সমস্ত খায়। আর বলতে নেই, আপনি হলেন নেহাত গুরুজন। নইলে ওর 2-4টে বলচাল শুনলে বুঝতে পারতেন যে ও বড় বড় হিঁদুর কান কাটতে পারে। যাই করুক, জাত গেলে তো আর ফিরে আসে না। তুইও তো শুনতে পাই অখাদ্য খাও। সে তো সবাই খায়, গুরুপদবাবুও ঢের খেয়েছেন। কিন্তু তবুও তাহলে দেবদর্শন হবে না? নিতান্তই নিরাশ করবেন। আচ্ছা, তবে চললুম। প্রণাম মামা। হ্যাঁ, একটা কথা আর কি, আমি বলি কি, আপনার জামাইটি এখন মাস 4-5 টাইপ রাইটিং শিখুক, একেবারে আনাড়ি, তাকে ঢুকিয়ে দিয়ে আমি সাহেবের কাছে অপদস্থ হব আর কি।
নেক্সট ভ্যাকেন্সিতে বরং চেষ্টা করা যাবে। আরে না 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 না, মানে চাকরি একবার ফসকে গেলে কি আর সহজে মেলে না? সত্য লক্ষ্মী বাবা আমার চাকরিটি করে দিতেই হবে। হ্যাঁ কি বলছিলে জানো? তুমি এখন গীতা টিতা পড়ে থাকো। হ্যাঁ খুব ভালো খুব ভালো। তা হোম ঘরে গেলে তেমন দোষ হবে না, একটু ওই গঙ্গা জল মাথায় দিয়ে যেও দুজনে। হ্যাঁ আচ্ছা তাহলে জামাইটির কথা ভুলো না। গণেশ মামা তফাতে গেলে নিবারণ বলল, এখনো পর্যন্ত তো বেশ আশাজনক মনে হচ্ছে, শেষ রক্ষা হলেই হয়। এই অমূল্য হাবলা এরা সব এসছে তো? হ্যাঁ, তারা দরবারেই রয়েছে, ঠিক সময় হাজির হবে। আচ্ছা নিবারণদা, এই মামার কি কিছু বকরা আছে নাকি? ভগবান জানেন। গুরুপদবাবু যতদিন সংসারে নির্লিপ্ত থাকেন, মামাবাবুর ততদিনই সুবিধে। শুনছেন গপ্পমীরের ঠেকের আজকের গপ্প রাজশেখর বসু ওরফে পরশুরামের লেখা বিরিঞ্চি বাবা। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। বিরিঞ্চি বাবা সভা অলঙ্কৃত করে বসেছেন। তাঁর চেহারাটি বেশ লম্বা চওড়া, গৌরবর্ণ, মুন্ডিত মুখ। সুপুষ্ট গালের আড়াল থেকে দুটো উজ্জ্বল চোখ উঁকি মারছে। 2 পয়সা দামের সিঙ্গাড়ার মতো সুবৃহৎ নাক, মৃদু হাস্যমণ্ডিত প্রশস্ত ঠোঁট, তার নিচে খাঁজে খাঁজে চিবুকের স্তর নেমেছে। স্বামীগিরির উপযুক্ত মূর্তি। অঙ্গে গৈরিক রঞ্জিত আলখাল্লা, মস্তকে ওই রকম কান ঢাকা টুপি। বয়স ঠিক 5000 বলে বোধ হয় না, যেন 50 কি 55। বাবার বেদির নিচে ডান দিকে ছোট মহারাজ কেবলানন্দ বিরাজ করছেন। এর বয়স কয় শতাব্দী তা ভক্তগণ এখনো নির্ণয় করেননি, তবে দেখতে বেশ জোয়ান বলেই মনে হয়। ইনিও গুরুর মতন বেশধারী, তবে কাপড়টা সস্তা দরের। বেদির নিচে বাঁদিকে শীর্ণকায় গুরুপদবাবু বেদিতে মাথা ঠেকিয়ে অর্ধশায়িত অবস্থায় আছেন। জাগ্রত কি নিদ্রিত বুঝতে পারা যায় না। পাশের ঘরে মহিলাগণের প্রথম শ্রেণীতে একটি 17-18 বছরের মেয়ে লাল শাড়ির ওপর এলো চুল মেলে বসে আছে এবং মাঝে মাঝে গুরুপদবাবুর দিকে করুণ চোখে তাকাচ্ছে। সে হলো বুঁচকি, গুরুপদবাবুর কনিষ্ঠা কন্যা। ভক্তবৃন্দের অনেকে শটান লম্বা অবস্থায় উপুড় হয়ে হাত জোড় করে সামনে প্রসারিত হয়ে পড়ে আছেন। অবশিষ্ট সকলে হাত জোড় করে পা ঢেকে বাবার বচনামৃত পানের জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন। সত্য ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে ভক্তমণ্ডলীর ভেতরে বসে পড়ল। নিবারণ ছোট মহারাজের বাধা অগ্রাহ্য করে একেবারে বিরিঞ্চি বাবার পা জড়িয়ে ধরল। আরে 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 সরুন না, দেখি দেখি দেখি। বাবা প্রসন্ন হাস্যে বললেন, আয় আয়, চেনা চেনা বোধ হচ্ছে। আগে অধমের নাম নিবারণ চন্দ্র। নিবারণ? ও, এখন বুঝি তোমার এই নাম? কোথা যেন দেখেছি তোমায়। নেপালে? মুর্শিদাবাদে। তোমার মনে থাকবার কথা নয়। জগৎ শেঠের কুঠিতে তার মায়ের শ্রাদ্ধের দিন অনেক লোক ছিল। রাজা কৃষ্ণচন্দ্র, রায় রায়ান জানকী প্রসাদ, নবাবের সিপাশালার খান খানান মোহাম্মদ জং, সুতানুটির আমির চাঁদ, হিস্ট্রিতে যাকে হুমি চাঁদ বলে। তুমি ছিলে শেঠজির খাজাঞ্চি। হ্যাঁ, তোমার নাম ছিল, দাঁড়া মনে করি, কি যেন মতিরাম। শেঠজি খুব খাইয়েছিল। কেবল সুতানুটির বাবুদের পাতে মন্ডা কম পড়ে, তারা গাড়াগাড়ি দিয়ে চলে যায়। তা মতিরাম, আহা, নিবারণ চন্দ্র, তুমি ধৈর্যটি মন্ত্র জপ করতে শেখো, তাতে তোমার সুবিধা হবে। রোজ ভোরে উঠেই 108 বার বলবে ধৈর্যটি 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 ধৈর্যটি, খুব তাড়াতাড়ি। আচ্ছা, এখন বসো, গিয়ে যাও। নিবারণ আবার পায়ের ধুলো নিল এবং তা চাটবার ভান করে
ভক্তদের মধ্যে গিয়ে বসল। নিতাই বাবু চুপি চুপি পরমার্থকে বললেন, দেখলে দেখলে ব্যাপারটা দেখলে, নিবারণটা আসবা মাত্র বাবার নজরে পড়ে গেল, আর আমি বেটা 1.5 ঘন্টা হাঁ করে বসে আছি। এই বলে বরাত। এইবার একবার উঠে গিয়ে পা জড়িয়ে ধরবো যা থাকে কপালে। যারা ভূমিসাৎ হয়ে পড়েছিলেন তাদের মধ্যে একটি স্থূলকায় বৃদ্ধ ছিলেন। তাঁর পরিধানে মিহি জরি পাড় ধুতি, গিলে করা আদ্যির পাঞ্জাবি, তার ভেতর দিয়ে সরু সোনার হার দেখা যাচ্ছে। ইনি বিখ্যাত মুৎসুদ্দি গোবর্ধন মল্লিক, সম্প্রতি 3য় পক্ষ ঘরে এনেছেন। গোবর্ধন বাবু আস্তে আস্তে উঠে করজোড়ে নিবেদন করলেন, বাবা, প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গের মানে এর মধ্যে কোনটা ভালো? বাবা ঈষৎ হেসে বললেন, ঠিক ওই কথাই তুলসীদাস আমায় জিজ্ঞাসা করেছিলেন। আমরা আহার গ্রহণ করি কেন করি? ক্ষুধা পায় বলে। কি আহার করি? অন্ন ব্যঞ্জন, ফলমূল, মৎস্য, মাংসাদি। আহার করলে কি হয়? ক্ষুধার নিবৃত্তি হয়। ক্ষুধা একটা প্রবৃত্তি, আহারে তার নিবৃত্তি। অতএব ভোগের মূল হচ্ছে প্রবৃত্তি, আর ভোগের ফল হচ্ছে নিবৃত্তি। তুলসী ছিল আবার সন্ন্যাসী। আমি বললুম, শোনো বাপু, ভোগ না হলে তোমার নিবৃত্তি হবে না। তার রামায়ণ লেখা শেষ হলে তাকে রাজা মানসিংহ করে দিল। যা, অনেক বিষয় সম্পত্তি করেছিল, কিন্তু কিছুই রইল না। তার বেটা জগৎ সিংহ বাঙালির মেয়ে বেগ করে সমস্ত উড়িয়ে দিলে। বঙ্কিম তার বইয়ে সে কথা আর লেখেনি। যাই হোক। ব্যারিস্টার O.K. সেন বললেন, ওয়ান্ডারফুল। নিতাই বাবু আর থাকতে পারলেন না, ছুটে গিয়ে বাবার সামনে গলবস্ত্র হয়ে বললেন, দয়া করো প্রভু। বাবা ভুরু কুঁচকে বললেন, দয়া করো প্রভু। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর আবার কি চাই? নিতাই বাবু থতমত খেয়ে বললেন, 1914। সত্যব্রতের একটা মহৎ রোগ, সে হাসি সামলাতে পারে না। সে নিজে বেশ গম্ভীর হয়ে পরিহাস করতে পারে, কিন্তু অন্যের মুখে অদ্ভুত কথা শুনলে গাম্ভীর্য রক্ষা কঠিন হয়। হাসিটাকে দমনের জন্য সত্য একটি মুষ্টি যোগ ব্যবহার করে থাকে। গুরুজনদের সামনে হাসির কারণ উপস্থিত হলে সে কোনো ভয়াবহ অবস্থার কল্পনা করে, তবে সব সময় তাতে উপকার হয় না। বিরিঞ্চি বাবা বললেন, দেখো কাণ্ড, 1914 সেটা আবার কি বাপু? নিবারণ চুপি চুপি বলল, 1914 ক্যালকাটা। নো রিপ্লাই, ট্রাই अगेन মিস। সত্যব্রত ধ্যান করতে লাগলো। ছুতোর মিস্ত্রি তার পিঠের উপর রাঁদা চালাচ্ছে, চোকলা চোকলা চামড়া উঠে যাচ্ছে। ওহ, সে কি অসহ্য যন্ত্রণা! নিতাইবাবু বললেন, 7টি দিনের জন্য আমায় লড়াইয়ের আগে নিয়ে যান বাবা, সস্তায় লোহা কিনবো। দোহাই বাবা, দোহাই। তোমার কি করা হয়? আগে ভলচার ব্রাদার্সের আপিসে লেজার কিপার, সাকুল্যে 150 টাকা মাইনে, সংসার চলে না। স্বর ঐশ্বর্য সস্তায় হয় না বাপু, কঠোর সাধনা চাই। মূলাধার চক্রে ঠেলা দিয়ে কুলকুণ্ডলিনীকে আজ্ঞা চক্রে আনতে হবে, তারপর তাকে সহস্রার পদ্মে তুলতে হবে। সহস্রারই হচ্ছেন সূর্য, এই সূর্যকে পিছু হটাতে হবে। সূর্য বিজ্ঞান আরম্ভ না হলে কাল স্তম্ভ করা যায় না। অবশ্যই তাতে বিস্তর খরচ, তোমার কম্য নয়। তুমি আপাতত কিছুদিন মার্তণ্ড মন্ত্র জপ করো। ঠিক দুপুরবেলা সূর্যের দিকে তাকিয়ে 108 বার বলবেন, মার্তণ্ড মার্তণ্ড মার্তণ্ড, খুব তাড়াতাড়ি। কিন্তু খবরদার, চোখের পাতা যেন না নড়ে, জিভ জড়িয়ে যেন না যায়, তাহলেই কিন্তু মরবে। নিতাই বাবু বিরস মুখে ফিরে এলেন। ধন দৌলত সকলেই চায়, কিন্তু উপযুক্ত পাত্রে পড়া চাই। এই নিয়েই তো যিশুর সঙ্গে আমার ঝগড়া। যিশু বলতো, ধনীর কখনো স্বর্গরাজ্য লাভ হবে না। আমি বলতাম, তা কেন? অর্থের সদ্ব্যবহার করলেই হবে।
বড় খারাপ লাগে। বেচারাটা বেঘরে প্রাণটা খোয়ালে। মিস্টার সেন সবিস্ময়ে বললেন, এক্সকিউজ মি প্রভু, আপনি কি জিসাস ক্রাইস্টকেও জানতেন? যিশু তো সেদিনকার ছেলে। মাই গড! সত্যের কানের ভেতর গঙ্গা ফড়িং, নাকের ভেতরে গুবরে পোকা কুড়ে কুড়ে খাচ্ছে। মিস্টার সেন নিবারণকে জিজ্ঞেস করলেন, ইনি তাহলে গৌতমা বুদ্ধাকেও জানতেন? নিশ্চয়ই। আরে গৌতম বুদ্ধ কোন ছাড়, প্রভু মনু পরাশরের সঙ্গে এক ছিলিমে গাঁজা খেতেন। সবার সঙ্গে ওর আলাপ ছিল। ভগীরথ, তুতেনখামেন, নেবুচাঁদনাজার, হাম্মুরাব্বি, নিওথিলিক ম্যান, পিথেকান্থ্রোপাস ইরেক্টাস, মাই মিসিং লিঙ্ক। মিস্টার সেন চোখ কপালে তুললেন। 7টা বাঘ সত্যের পিছনে তাড়া করেছে। সামনে 3টে ভাল্লুক থাবা তুলে দাঁড়িয়ে আছে। বিরিঞ্চি বাবা বললেন, একবার মহাপ্রলয়ের পর বৈবস্বত আমায় বলল, নীললোহিত কল্পে কি না, শ্বেত বরাহ কল্প তখন সবে শুরু হয়েছে। বৈবস্বত বলল, মানুষ তো সৃষ্টি করলাম, কিন্তু বেটারা দাঁড়াবে কোথা, খাবে কি? চারিদিকে জল থই থই করছে। আমি বললাম, ভয় কিরে বিভু, আমি আছি। সূর্য বিজ্ঞান আমার মুঠোর মধ্যে। এইরকম সূর্যের তেজ বাড়িয়ে দিলাম, চোঁ চোঁ করে জল শুকিয়ে গেল, বসুন্ধরা ধান্যে ভরে উঠল। হ্যাঁ, চন্দ্র সূর্য চালাবার ভার আমারই ওপরে কিনা। মিস্টার সেন কেবল মুখভঙ্গি করলেন। এদিকে সত্য মরে গেছে। পাঞ্জাব মেলের সঙ্গে দার্জিলিং মেলের কোলিশন, রক্তারক্তি, পিসিমা, কিন্তু কিছুতেই কিছু হলো না। পুঞ্জীভূত হাসি সত্যব্রতের চোখ, নাক, মুখ ফেটে বেরোবার উপক্রম করল। সে তখন নিরুপায় হয়ে বিপুল চেষ্টায় হাসিকে কান্নায় পরিবর্তিত করল এবং 2 হাতে মুখ ঢেকে ভেউ ভেউ করে উঠল। কি হয়েছে, কি হয়েছে ওর? আহা, ওকে আসতে দাও, আসতে দাও আমার কাছে। সত্য কাছে গিয়ে বলল, উদ্ধার করো বাবা, উদ্ধার করো। মানব জন্মে ঘেন্না ধরে গেছে গো বাবা। আমায় হরিণ করে সেই ত্রেতা যুগে কন্যমুনির আশ্রমে ছেড়ে দাও গো বাবা। অর্থ চাই না, মান চাই না, স্বর্গও চাই না, শুধু 4টি কচি কচি ঘাস শকুন্তলার নিজের হাতে ছেঁড়া, আর একজোড়া শিং দাও প্রভু, দুষ্মন্তটাকে যাতে গুটিয়ে দিতে পারি বাবা গো। নিবারণ বেগতিক দেখে বলল, সত্য সত্য রে, সত্য সত্য, ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে বাবা, বিস্তর শোক পেয়েছে কিনা। ঘড়িতে 7টা বাজল। দৈনিক পদ্ধতি অনুসারে এই সময় বিরিঞ্চি বাবা হঠাৎ তুরীয় অবস্থা প্রাপ্ত হলেন। তিনি চোখ বুজে কাঠ হয়ে বসে রইলেন, কেবল তাঁর ঠোঁট দুটি ঈষৎ নড়তে লাগল। মামা বাবু, চেলা মহারাজ এবং 2জন ভক্ত বাবার শ্রীবপু চ্যাং দোলা করে সাধন কক্ষে নিয়ে গেলেন। সাবধানে, চলো চলো, সভা আজকের মতো ভেঙে গেল। ভক্তগণ ক্রমশ বিদায় নিতে লাগলেন। নিতাইবাবু বললেন, বিষের সঙ্গে খোঁজ নেই, কুলোপানা চক্কর। এরকম বাবাজি আমার পোষাবে না। ক্ষমতা যদি থাকে তবে 2-4টে নমুনা দেখে না বাপু, তা নয় সত্য যুগে কি করেছিলেন তারই ব্যাখ্যান। চলো পরমার্থ, 7টা 20 ট্রেন এখনো পাওয়া যাবে। নিবারণ আর সত্যটার খোঁজে দরকার নেই, তারা নিজের নিজের পথ দেখবে। দেখো পরমার্থ, ওই কাল না হয় মির্চাই বাবার কাছে নিয়ে চলো। সত্যব্রত বুঁচকিকে খুঁজে বের করে বলল, বলছিলাম কি, দেখুন না একটু চা খাওয়াতে পারেন কিনা। নিবারণদাও আসবে এখনই। ওহো, গলাটা বড্ড চিড়ে গেছে। বুঁচকি বলল, চিরবে না, যা চেঁচাচ্ছিলেন। জল চড়িয়ে দিচ্ছি, বসুন একটু। আচ্ছা, আমার বাবার সামনে কি কাণ্ডটা করলেন বলুন তো? কি ভাববেন তিনি? সত্য মনে মনে বলল, তোমার বাবা তো বেহুঁশ ছিলেন।
কিন্তু প্রকাশ্যে বলল, একটু বাড়াবাড়ি করে ফেলেছি না? ভারী অন্যায় হয়ে গেছে, আর কখনো অমন হবে না। আপনার বাবার কাছে মাপছে তাকে খুশি করে তবেই বাড়ি ফিরবো। হ্যাঁ, বাবার আবার খুশি অখুশি, বেঁচে আছেন এই পর্যন্ত, কে কি করছে বলছে তা জানতেও পাচ্ছেন না। থাকবে না, এমন দিন আর থাকবে না, আপনি দেখে নেবেন। ওই যে নিবারণদা আসছেন। রাত 9টা, হোম আরম্ভ হয়েছে। ভক্তের দল আগেই বিদায় হয়েছে। হোম ঘরে আছেন কেবল বিরিঞ্চি বাবা, গুরুপদবাবু, বুঁচকি, মামাবাবু, নিবারণ, সত্যব্রত এবং গোবর্ধন বাবু। ইনি একজন বিশিষ্ট ভক্ত। বাবার জন্য তেতলা আশ্রম নির্মাণ করে দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। হোম ঘরটি ছোট, দরজা জানালা প্রায় সমস্তই বন্ধ। প্রবেশের পথ মামাবাবু আগলে দাঁড়িয়ে আছেন। ছোট মহারাজ অর্থাৎ কেবলানন্দ বাবার নৈশ আহার চরু প্রস্তুত করবার জন্য অন্য কোথাও ব্যস্ত আছেন। ঘরে একটি মাত্র ঘৃত প্রদীপ মিটমিট করছে। বিরিঞ্চি বাবা যোগাসনে ধ্যানমগ্ন, সম্মুখে হোমকুণ্ড, পিছনে গুরুপদবাবু ও তাঁর কন্যা উপবিষ্ট। তাঁদের এক পাশে নিবারণ ও সত্যব্রত, অপর পাশে গোবর্ধনবাবু বসে আছেন। অনেকক্ষণ ধ্যানস্থ থেকে বিরিঞ্চি বাবা কোষা থেকে জল নিয়ে চতুর্দিকে ছড়িয়ে দিলেন। ঘিয়ের প্রদীপ নিভে গেল। হোমাগ্নির শিখা নেই, কেবল কয়েক খণ্ড অঙ্গার আরক্ত হয়ে আছে। বিরিঞ্চি বাবা তখন মুখের ওপর হাত কাঁপিয়ে ভীষণ গালবাদ্য আরম্ভ করলেন। সেই গম্ভীর বুবু বুবু বু নিনাদে ক্ষুদ্র গৃহ কম্পিত হতে লাগলো। সত্যব্রত বুঁচকির কানে কানে বলল, বুঝু ভয় করছে না না। সহসা হোমকুণ্ড থেকে নীলাভ অগ্নিশিখা নির্গত হল। সেই ক্ষীণ অস্পষ্ট আলোয় সকলে দেখলেন মহাদেবী বটে। হোমকুণ্ডের পেছনে ব্যাঘ্র চর্মধারী, হাড় মালা বিভূষিত, পিনাক ডমরু পানি, ধবল কান্তি, দস্তুর মতো দেবাদিদেব মহাদেব। গুরুপদবাবু নির্বাক, নিশ্চল। গোবর্ধন মল্লিক তাঁর কারবার এবং তৃতীয় পক্ষ সংক্রান্ত অভাব অভিযোগ করুণ স্বরে দেবাদিদেবকে নিবেদন করতে লাগলেন। হে প্রভু শিব শম্ভু, এই সংসারে শান্তি কি করে আসবে তুমি বলে দাও। এ নিয়ে তো আর পারা যায় না। 3 বারেও যদি স্বস্তি না মেলে তাহলে কোথায় যাব প্রভু? গণেশ মামা শিব স্তোত্র আবৃত্তি করতে লাগলেন, যেটি তার ছোট মেয়ে মহাকালী পাঠশালায় শিখেছে। আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গয়া কাশি, ডুকডুকি বাজাই। নিবারণ সত্যব্রতকে চুপি চুপি বলল, এইবার। সংকেত পেয়ে সঙ্গে সঙ্গে সত্যব্রত উচ্চৈঃস্বরে বলে উঠল, একটু পরে হঠাৎ বাইরে একটা কলরব উঠল। তারপর চিৎকার করে কে বলল, বিরিঞ্চি বাবার গালবাদ্য থামল। তিনি চঞ্চল হয়ে ইতস্তত চাইতে লাগলেন। মামা বাবু ব্যস্ত হয়ে বাইরে গেলেন। কি হলো রে বাবা, দেখি তো। ঘন ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ঘরে ঢুকতে লাগলো। বিরিঞ্চি বাবা এক লাফে গৃহত্যাগ করলেন। ওরে বাবা রে! গোবর্ধন বাবু চিৎকার করতে করতে বাবার পদানুসরণ করলেন। বাবা, ও বাবা, আমাকে ত্যাগ করবেন না বাবা। মুচকি বাবার হাত ধরে বলল, বাবা আমাকে ত্যাগ করবেন না বাবা। বাবা আগুন লেগেছে, ওঠো বাবা। এখন যাবেন না, একটু বসুন, কোনো ভয় নেই। মহাদেবের টনক নড়ল। তিনি উসখুস করতে লাগলেন। নিবারণ একটা বাতি জ্বালালো। মহাদেব পেছনের দরজা দিয়ে পালাবার উপক্রম করলেন, অমনি সত্যব্রত তাকে জাপটে ধরল। আরে মহাদেব কামড়াচ্ছেন কেন? আরে
মহাদেব বললেন, লাগছে মায়েরই বলছে এখন আর কি ভালো লাগছে না, চারদিকে আগুন, ছেড়ে দাও বলছি। আরে অত ব্যস্ত কেন? একটু আলাপ পরিচয় হোক, তারপর কেবল না কদিন থেকে দেবতাগিরি করা হচ্ছে। বাইরে থেকে 2-4 লোক হোম ঘরে প্রবেশ করলো। ফেঁকু পাঁড়ের জিম্মায় কেবলানন্দকে দিয়ে নিবারণ ও সত্যব্রত বিস্ময় বিমূঢ় গুরুপদ বাবু ও তার কন্যাকে বাইরে আনলো। আসুন আসুন, আপনার এদিক দিয়ে আসুন আসুন। বাড়িতে আগুন লাগেনি, পাশের ঘরে খানিকটা ভিজে খড় কে যেন জ্বালিয়ে দিয়েছিল। দারোয়ান, মৌলভী সাহেব, কোচম্যান এবং অমূল্য হাবলা প্রভৃতি সত্যব্রতের অনুচর বৃন্দ মিথ্যে হল্লা করেছে। বিরিঞ্চি বাবা ভাঙেন কিন্তু মচকান না। তিনি বললেন, কেমন গুরুপদ, এখন আশা মিটল তো? যে নাস্তিক তার দিব্য দৃষ্টি হবে কেন? তাই তোমার কপালে দেবতা দেখা দিয়েও দিলেন না, শেষটায় মানুষের মূর্তি ধরে বিদ্রুপ করলেন। বিদ্রুপ বলে বিদ্রুপ, মহাদেব পচে গিয়ে বেরুলো কেবলা, বিরিঞ্চি বাবা হয়ে গেলেন জোচ্চোর। গোবর্ধন বাবু বললেন, বেটা বেটা আমাদের সঙ্গে চালাকি? গোবর্ধন মল্লিক 5টা হৌসের মুচ্ছুদ্দি বড় বড় ইংরেজ চড়িয়ে খায়, তাকে তুমি ঠকাবে? মরো শালে কতই থাপড়া। গুরুপদ বাবু এতক্ষণে প্রকৃতিস্থ হয়েছেন, বললেন, না না, যেতে দাও যেতে দাও। সত্য, গাড়িটা জুতিয়ে এদের স্টেশনে পাঠাবার ব্যবস্থা করো, কেউ যেন কিছু না বলে। তল্পি তল্পা গোছানো হলে সত্য সশিষ্য বিরিঞ্চি বাবাকে গাড়িতে তুলে দিল। বিদায়কালে বলল, প্রভু তাহলে নিতান্তই চললেন? চন্দ্র আর সূর্য আপনার জিম্মায় রইল, দেখবেন যেন ঠিকঠাক চলে, দম দিতে ভুলবেন না, আর মাঝে মধ্যে একটু অয়েল করবেন, কেমন? হ্যাঁ। ভিড় কমলে গুরুপদবাবু বললেন, বাবা নিবারণ, সত্য, তোমরা তোমরা আমায় রক্ষে করেছো, এই উপকার আমি ভুলবো না। আজ তোমরা এখানেই খাওয়া দাওয়া করে থাকো, রাত। একই সত্য, তোমার হাতে রক্ত কেন? ও কিছু নয়, ধস্তাধস্তির সময় মহাদেব হাতে একটু কামড়ে দিয়েছিলেন, আপনি ব্যস্ত হবেন না, বিশ্রাম করুন কি। ও তবে তুমি আমার সঙ্গে এসো, মুচকি 3-4 আইডিন দিয়ে বেঁধে দেবে কন। খাওয়া দাওয়া শেষে সত্য বলল, কি মুশকিলেই যে পড়া গেছে। নিবারণ বলল, আবার কি হলো রে নিবারণ দা? আরে বল না, কি হয়েছে? ও নিবারণ দা, বলেই ফেল না। কি? আমি বুচকিকে বিয়ে করব। তা তো বুঝতেই পারছি, কিন্তু তোর সঙ্গে বিয়ে যদি না দেয়? আলবাদ দেবে, বুচকির বাপ দেবে। বাপ না হয় রাজি হলো, কিন্তু মেয়ে কি বলে? বড় গোলমেলে জবাব দিচ্ছে। তা কি বলে বুচকি? বললে যা। ধুর গাধা, যা মানেই হ্যাঁ। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।